স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। অবশেষে প্রায় 2 বছর পর সরকার শিল্প কারখানায় গ্যাসের নতুন সংযোগ দিতে যাচ্ছে, তবে সহজে মিলছে না এই সংযোগ। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পাওয়ার পর 500 কারখানায় গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আজ আমরা আলোচনা করব শিল্পে গ্যাস সংযোগ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম এবং ওয়েল গ্রুপের অফ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বিনিয়োগে অন্যতম বাধা গ্যাস বিদ্যুতের সংকট। দেশে দৈনিক 270 কোটি ঘনফুট উৎপাদন হলেও গ্যাসের চাহিদা 320 কোটি ঘনফুটের বেশি। গত 2 বছর শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ বন্ধ, তবে সম্প্রতি পুরনো 52টি পোশাক কারখানাকে নতুন এলাকায় সংযোগ দেওয়া হয়েছে। ঈদের পর আরও 500 কারখানাকে সংযোগ দিতে যাচ্ছে সরকার। তবে এই জন্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নেওয়া হবে বলে জানিয়েছে নীতি নির্ধারকরা। আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়েছে, আমরা জানতে চাচ্ছি যে আদৌ কোনো ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট করেছে কিনা। আমরা একটা যাচাই বাছাই করছি না, আমরা অ্যাকচুয়ালি ইন্সপেকশন করাচ্ছি যে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কি সঠিকভাবে করেছেন কিনা। ব্যবসায়ী নেতারা বলছেন, কোনো ধরনের বৈষম্য না করে আসল বিনিয়োগকারীকেই গ্যাস দেওয়া দরকার। তাছাড়া শুধু ইপিজেড নয়, এর বাইরের শিল্পগুলোকেও গ্যাস দিতে হবে। সরকার যে চিন্তা ভাবনা করেছেন যে অ্যাকচুয়ালি যারা ইনভেস্টমেন্ট করেছে, যাদের গ্যাস লাগবে ওদেরকে দেওয়া হবে, কারেক্ট ডিসিশন। আমি মনে করি যে ডিসক্রিমিনেট করা উচিত না, মানে শিল্প অঞ্চলের বাইরে যে সমস্ত শিল্প রয়েছে তারাও যেন সমান অধিকার পায়। বিনিয়োগকারীরা বলছেন, যত দ্রুত নতুন শিল্প কারখানাকে গ্যাস দেওয়া যাবে তত বেশি লাভবান হবে দেশের অর্থনীতি। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যারা ডক্টর শামসুল আলম এবং সৈয়দ নুরুল ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? এই তো ভালো। ডক্টর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে 500টি নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে শিল্প কারখানায়। বিষয়টা কেমন, মানে গোয়েন্দা সংস্থার রিপোর্ট কেন দরকার? গ্যাস সংযোগ বা জ্বালানি সংযোগ বা বিদ্যুৎ সংযোগের সঙ্গে অন্তত কারিগরি বিবেচনায় গোয়েন্দা সংস্থার কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা, এখন এর বাইরে অন্য কোনো বিবেচনা যদি কাজ করে সেটা আমরা সে সম্পর্কে অজ্ঞ। আচ্ছা, এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আমাদের সাধ্য এবং সামর্থ্যের বাইরে। তবে গ্যাস সংযোগের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে যে কমিটি রয়েছে এবং তৃণমূল পর্যায়ে যে আবাসিক কানেকশন হচ্ছে, এই সব ক্ষেত্রেই অস্বচ্ছতার অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রতিমন্ত্রী বলতে চেয়েছেন যে সবাই যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের সত্যিকার প্রয়োজন আছে কিনা, সত্যি তারা ইনভেস্টমেন্ট করেছেন কিনা, সেটাই কথাই বলছেন। কিন্তু সেই বিষয়টি, সেটাকে যদি আমরা স্বচ্ছতা আনতে চাই, সেটাতে গোয়েন্দা সংস্থার কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না। আচ্ছা আচ্ছা, এটাই আলাদা আর একটা প্যারামিটার বানানো হয়েছে, যেটাকে পটলের প্যাঁচ বেশি করা হিসেবে করার সঙ্গে তুলনা করা যায়, যেটা অনর্থক এবং জটিলতা সৃষ্টি করবে এবং বৈষম্য আরো তীব্র করবে বলে আমি আশঙ্কা করি। যারা নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে নিশ্চয়ই আপনার শিল্প কারখানা অ্যাপ্লিকেশন করেছে, যারা অনেক শিল্প কারখানা অ্যাপ্লিকেশন করেছেন তারা নতুন গ্যাস সংযোগ পেতে চায়, আপনিও নিশ্চয়ই করেছেন। ক্রাইটেরিয়া আসলে কেমন হওয়া উচিত, কারা এই নতুন সংযোগ পাবে? আমি একেবারে ডাইরেক্টলি সাফারার এটার জন্য, বিশেষ করে সারা বাংলাদেশে গ্যাস সংযোগের সমস্যা আছে। চট্টগ্রাম কিন্তু আরো মারাত্মক, কারণ চট্টগ্রামকে একেবারে পরিকল্পনা করেই গ্যাসের বাইরে রাখা হয়েছে। এবং চট্টগ্রামে গ্যাসের যে চাহিদা তার হয়তো 50% আমরা পাচ্ছি না। আমি যেহেতু আমার টোটাল অপারেশনের 90% চিটাগং, এবং গ্যাসের স্বল্পতা এবং গ্যাস সমস্যার জন্য সবচেয়ে বেশি সাফারার হচ্ছে আমাদের চিটাগংয়ের ইনভেস্টর, এবং তার মধ্যে আমি কিন্তু একটা বড় ধরনের সাফারার, কারণ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনভেস্টর ইন চিটাগং। শুধু গ্যাস সংযোগের অভাবের কারণে আমার একটা বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে আছে, আমি আমার এক্সপানশনে যেতে পারছি না, আমার বয়লারের জন্য যা দরকার তার থেকে তার 50% আমি পাচ্ছি। সো আমি সবচেয়ে বড় ভুক্তভোগী। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে ক্রাইটেরিয়া কি হওয়া উচিত, ক্রাইটেরিয়া হচ্ছে স্টেট ক্রাইটেরিয়া হওয়া উচিত, যিনারা ইনভেস্ট করে ফেলেছেন এবং ইনভেস্টমেন্টটাকে গ্যাস এবং বিদ্যুতের কারণে রান করতে পারছেন না, তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, দেন আসবে নতুন ইনভেস্টর। এখন সরকার হয়তোবা
আমি জানি না গোয়েন্দা সংস্থাকে কেন ইনভলভ করেছেন, কারণ নীতি নির্ধারক বলতে পারবেন। হয়তোবা সরকার তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলোর উপর, অর্থাৎ বিদ্যুৎ মন্ত্রণালয় রেসপেক্টিভ ডিপার্টমেন্টের উপর আস্থা হারিয়েছেন। যদি লেটস সে মনে করেন কর্ণফুলী গ্যাস অথরিটি যে লিস্টটা পাঠিয়েছে ঢাকায়, সেখানে সম্ভবত আমার নামও আছে, যদি ওনারা যদি আস্থাশীল হতেন যে কর্ণফুলী গ্যাস ম্যানেজমেন্টের উপর যে ওনারা যাই পাঠিয়েছেন তাই রাইট, তাহলে কিন্তু আমার বাড়িতে আবার গোয়েন্দা সংস্থা পাঠানোর কথা ছিল না। তো গোয়েন্দা সংস্থা পাঠানোর মূল কারণ হচ্ছে, যেটা আমি বুঝি, সেটা মন্ত্রী মহোদয় বলেছেন, আমি নিজেরও বিভিন্ন সোর্সে জানি, যে হয়তো ওনারা একটা কাউন্টার চেক করছেন যে আসলে ইলিজিবল কারা। গ্যাসের সংযোগের জন্য প্রায় 1000-এর উপর অ্যাপ্লিকেশন আছে, 1000-এর মধ্যে কয়জন আসলে ইমিডিয়েটলি কালকে গ্যাস দিতে হবে। কারণ আপনি জানেন যে গ্যাসের স্বল্পতা আছে এবং আমাদেরকে কিন্তু একটা অপটিমাম জায়গায় যেতে হবে, অর্থাৎ রাইটলি কারা গ্যাস সংযোগের জন্য সত্যি সত্যি বিনিয়োগ করে বসে আছেন, তাদেরকে বের করে নিয়ে আসার জন্য হয়তোবা ওনারা গোয়েন্দা সংস্থাকে নিয়োগ দিয়েছেন। ধন্যবাদ জনাব ইসলাম। ডক্টর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রায় আমরা দেখি যে গ্যাস সংযোগ বা বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যখন কথা আসে, তখন আমরা দেখি যে ইপিজেড এর প্রতিষ্ঠানগুলোকে বা বিশেষ জোন এলাকার শিল্প প্রতিষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয় থাকে। সাধারণত ইপিজেডের বাইরে শিল্প কারখানায় গুরুত্বটা কম পায়। এতে কি মনে হয় না যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য এক ধরনের নেতিবাচক একটা ভূমিকা রাখে? গোটা যে কানেকশন পদ্ধতি এখন আছে, এই পদ্ধতিটাই শিল্প ব্যবস্থার জন্য শিল্প বান্ধব নয়। আচ্ছা, এই কথাটাকে আমি গুরুত্ব দিয়ে যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবং দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে সম্প্রতি একটা টিভি টক শোতে আমাদের সঙ্গে কথাবার্তায় অংশ নিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা, যিনি এই সংযোগ কমিটির সভাপতি। আচ্ছা। এবং তাকে বলা হয়েছিল যে এই ক্ষেত্রে যে অস্বচ্ছতা বিরাজ করছে, যার কারণে বৈষম্য শিকার হচ্ছে শিল্প কলকারখানাগুলো, এবং এই কানেকশনগুলো আসার কথা মাঠ পর্যায়ের একটা মিড লেভেলের কর্মকর্তার অফিস থেকে, সেটা যদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সেই দায়িত্ব নেন এবং তারা যদি অভিযুক্ত হন, তাহলে রাষ্ট্র সেই অভিযোগ মীমাংসা করার ক্ষমতা হারিয়ে ফেলে, যে ক্ষেত্রে এটা হয়েছে। এবং তাদেরকে এইভাবে জড়িত হওয়া, প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এরা বড় বড় পর্যায়ে শীর্ষ কর্মকর্তারা এই কানেকশনের সঙ্গে জড়িত আছেন। হয়রাত সেই কানেকশনের কোনো নীতিমালা নেই। এই নীতিমালার কথা তাদেরকে বলা হয়েছিল, তারা বলেছিল যে নীতিমালার কোনো দরকার নেই, তারা যেহেতু বড় বড় ব্যক্তিবর্গ, তারা বিচার বুদ্ধি দিয়ে ঠিক করবেন কাকে দেওয়া যায় না দেওয়া যায়। আজকে দেখছি যে তারাও অবিশ্বাসের শিকার হয়ে গেছে, যে কথাটি আমার আমরা আশঙ্কা করছি। কিন্তু সেদিন এই কথাটা বলা হয়েছিল যে এই অভিযোগ নিষ্পত্তি করার সক্ষমতা কিন্তু হারিয়ে ফেলবে এবং এই অভিযোগ দায়ী থেকে এই কমিটি মুক্তি পাবে না। আজকে দেখা যাচ্ছে যে সেদিন তিনি কিন্তু গোয়েন্দা সংস্থার কথা বলেনি, তিনি যেটা বলেছিলেন যে তার কমিটির লোকজন তাদের বিচার বিবেচনা দিয়ে তারা ঠিক করবেন কাকে কানেকশন দেবেন কি দেবেন না। কিন্তু তারা আজ যথেষ্ট নয়। গোয়েন্দা সংস্থা আর একটা প্যারামিটার যোগ হলো, সেই গোয়েন্দা সংস্থাও এই যেহেতু সুস্পষ্ট নীতিমালা নেই, তারা বেছে দিয়ে সঠিকভাবে কানেকশন যার পাওয়া উচিত, যে কথাটা আমাদের নুরুল ইসলাম সাহেব বললেন, সে পাবেন এবং সেই ক্ষেত্রে যার প্রায়োরিটি আসা দরকার সেটা প্রায়োরিটি দেওয়া হবে এবং ন্যায্যতা নিশ্চিত করা হবে, সমতা আনা হবে। এই বিষয়টির ব্যাপারে আমাদের সংশয় এবং সন্দেহ থেকে গেল। জনাব ইসলাম, আপনার কি মনে হয় একজন এন্টারপ্রেনার হিসেবে, ব্যবসায়ী হিসাবে, উদ্যোক্তা হিসাবে, যে কিভাবে একটা নীতিমালা হওয়া উচিত যেখানে অগ্রাধিকার ভিত্তিতে পেতে পারেন একজন? আসলে ফার্স্ট দেখতে হবে আমার রিসোর্স আছে কিনা, কারণ মাননীয় মন্ত্রী মহোদয় কয়েকদিন আগে বলেছেন আমাদের যথেষ্ট নাই বলেই আমাদের যেটা নীতিমালা ইজ ভেরি সিম্পল, অর্থাৎ আপনাকে কিন্তু দুইটা দিক দেখতে হবে, যে গ্যাসের বাল্ক লার্জ কনজিউমার কারা, ম্যানুফ্যাকচারার হচ্ছে লার্জ কনজিউমার, এবং ম্যানুফ্যাকচারাররা কোন অবস্থায় আছে। আপনি যখন বলে দেবেন যে গ্যাস দেওয়া যাবে না, তাহলে নতুন ইনভেস্টর কিন্তু চিন্তা করবে ইনভেস্ট করবো কি করবো না। কিন্তু এই যে অজ্ঞতার কারণে যারা ইনভেস্ট করে ফেলেছে, অথবা পূর্ববর্তী গ্যাস কানেকশনের পর আমরা যারা ইনভেস্ট করেছি, আমাদের এক্সপানশনের প্রয়োজন হচ্ছে। আপনি $50 বিলিয়ন এক্সপোর্টের স্বপ্ন দেখাচ্ছেন আমাকে দিয়ে, এই $50 বিলিয়ন এক্সপোর্ট তো আকাশ থেকে আসবে না, এটাকে তো ম্যানুফ্যাকচার করতে হবে। ম্যানুফ্যাকচার করতে আপনার গ্যাস এবং বিদ্যুৎ লাগবে, এই গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা কে দেবে? দ্যাট মিনস আমার আজকে যে 5 টন ক্যাপাসিটি প্রোডাকশন, সেটাকে আমি 10 টনে নিয়ে যেতে হবে। 10 টন নিয়ে যেতে হলে আমার গ্যাসের দরকার, এই জায়গায় আমাকে গ্যাস প্রায়োরিটি দেবে। দ্যাট উইল বি দ্য নীতিমালা। অর্থাৎ এক্সিস্টিং যারা আছেন, পারফর্ম করছেন, গ্যাসকে ইউজ করে প্রোডাকশন করছে, গ্যাসের বিল ঠিক মতো দিচ্ছে এবং গুড ম্যানেজমেন্ট করছে, তাদেরকে তাদের রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করতে আমি আবার আমার রেফারেন্স দিয়ে বলছি, আমার যে গ্যাস কানেকশনের প্রয়োজন, যে গ্যাসের দরকার, তার 50% আমি পাচ্ছি। এখন আপনি গোয়েন্দা সংস্থা পাঠান বা কর্ণফুলীকে পাঠান বা নিজে গিয়ে দেখেন পাই না। এই যে নীতিমালাটা হওয়া উচিত, যেহেতু আমার
মানে আনলিমিটেড রিসোর্স নেই, আমার রিসোর্স লিমিটেড, এবং আগামী 16 বছরের মধ্যে গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদেরকে রেশনিং যে নীতিমালা, রেশনিং বলে একটা শব্দ আছে, এটার একটা নীতিমালার উপর ভিত্তি করে করা হয়, তাহলে আগামী 16 বছরে কে গ্যাস পাবে? আমি তো মনে করি সরকারের স্পষ্ট ভাষায় বলে দেওয়া উচিত, নতুন ইনভেস্টমেন্টকে আমরা গ্যাস দেবো না, যারা ইনভেস্ট করে ফেলেছেন, যাদের গ্যাসের বাড়তি চাহিদার প্রয়োজন আছে। যেমন আমি বললাম যে আমার একটা বিদ্যুৎ প্ল্যান্ট বসে আছে চট্টগ্রামে গ্যাসের জন্য, আমার বয়লার যা প্রয়োজন তার অলমোস্ট 50% আমি পাচ্ছি। আমার তো ইনভেস্টমেন্ট এক্সপানশন করতে হবে, কারণ আপনি আমাকে বলছেন $50 বিলিয়ন এক্সপোর্টে যেতে হবে, অর্থাৎ আমার এক্সপোর্টকে বাড়াতে হবে, এক্সপোর্টকে বাড়াতে আমার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে, আমার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে আমাকে গ্যাস এন্ড এনার্জি লাগবে। এটাই হওয়া উচিত নীতিমালার মূল স্তম্ভ, অর্থাৎ যার প্রয়োজন তাকে দিয়ে থাকার পরে অন্যকে দেওয়া যায় কিনা চিন্তা করা যাবে। ধন্যবাদ জনাব সৈয়দ নুরুল ইসলাম। আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি শিল্পে গ্যাস সংযোগ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম এবং ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। জনাব নুরুল ইসলাম এবং জনাব ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর আলম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এতক্ষণ বিরতিতে যাওয়ার আগে কথা বলছেন যে আসলে আমাদের শিল্প উৎপাদন বাড়াতে হবে, কিন্তু উৎপাদন যদি বাড়াতে চাই আমাদের জ্বালানির প্রতুলতা নিশ্চিত করতে হবে। কারণ আমরা বলছি যে আমাদের জ্বালানি বেশি দিন থাকবে না, আমাদের গ্যাসের উপর নির্ভরশীল আমরা থেকে লাভ নাই। তাহলে আমরা আসলে কোন দিকে আমরা নজর দেওয়া উচিত? আমাদের কয়লাও রয়েছে, সেদিকেও আমরা খুব যেটা নজর দিতে আর না, আসলে আমাদের আবার তো এনার্জি নিশ্চিত করতেই হবে। আমরা আমরা তো জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ দেশ নই। আমাদের জ্বালানিটা আমদানিকৃত জ্বালানির উপর নির্ভর করতেই হবে। আমাদের চাহিদা বাড়ছে এবং উত্তর আমরা 7%-এর উপরে প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই। সেজন্য বিদ্যুৎ উৎপাদন প্রবৃদ্ধি বাড়াতে হবে, জ্বালানি সরবরাহ প্রবৃদ্ধি বাড়াতে হবে। এইসব প্রবৃদ্ধির জন্য আমাদের প্রাইমারি জ্বালানি দরকার। আমরা জ্বালানি সরবরাহে, জ্বালানি মিশ্রণে আমরা গুণগত পরিবর্তন আনার কথা বলেছি, কিন্তু আমরা সেই মিশ্রণে গুণগত পরিবর্তন এখন দেখা যাচ্ছে যে তরল জ্বালানি দিয়ে, ইম্পোর্ট ফুয়েল দিয়ে, কস্টলি ফুয়েল দিয়ে সেই মিশ্রে পরিবর্তন এনেছি। এটা আমাদের কোনো দূরদর্শিতা বা বিচক্ষণতার পরিচয় দিচ্ছি না। আচ্ছা, তা আমরা স্বল্প সময়ের জন্য জরুরি ভিত্তিতে এই কথাটা বলে আমরা শুরু করেছিলাম, কিন্তু আজকে 7-8 বছর পেরিয়ে গেল, আমরা কিন্তু এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আবার যে জ্বালানি আমাদের এখন সরবরাহ নিশ্চিত হচ্ছে, আমাদের এখনো ধরেন 70% এর উপরে আমরা গ্যাসের উপরেই নির্ভর করছি, এবং সেটা ডোমেস্টিক গ্যাস, আমাদের নিজস্ব গ্যাস। এবং এই গ্যাসের ব্যবহারটা, জুডিশিয়াস ব্যবহারটা আমরা কিন্তু করতে সক্ষমতার পরিচয় দিইনি। সেটা সক্ষমতাই বলতে হবে, না সুশাসনগত দিক দিয়ে, না কারিগরি দিক দিয়ে। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও আমরা গড়ে তুলতে পারিনি, উৎপাদন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত সেখানেও কারিগরি বিবেচনায় নাজুক অবস্থা বিরাজ করছে, এবং সুশাসনও নাজুক পরিস্থিতি বিরাজ করছে। সেখানে স্বচ্ছতার অভাব প্রতি পর্বে রয়ে গেছে, গ্যাসের ক্ষেত্রেও রয়ে গেছে। যে কথাটা নুরুল ইসলাম সাহেব বললেন যে নীতির ব্যাপারটি, যে একটা নীতিমালা তৈরি করাটা এটা খুব কঠিন ব্যাপার না, এটা খুব সহজসাধ্য ব্যাপার। এটার প্রয়োজনীয়তা বোঝা দরকার। আমি যদি এই সংকটকে ব্যবহার করে যদি আমি অন্য উদ্দেশ্যে অন্যভাবে লাভবান হওয়ার চেষ্টা করি, তাহলে এটা জিয়ে থাকবে। বিদ্যুৎ ক্ষেত্রেও সেটা জিয়ে রয়েছে, গ্যাসেও সেটা জিয়ে রয়েছে। আমরা ওভারঅল গ্যাস বন্টনের ক্ষেত্রে আমরা কিন্তু সমতা আনার জন্য কোনো নীতিমালার কথা ভাবছি না। শুধু যদি ইন্ডাস্ট্রির কানেকশনের ক্ষেত্রে যদি আমরা নীতিমালার কথা বলি, তাহলে এই গ্যাস বন্টন ইন্ডাস্ট্রির খাতের বাইরেও যে বন্টন বৈষম্য রয়ে গেছে, অনুৎপাদনশীল খাতে গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনকভাবে, সেই সব জায়গাগুলো কিন্তু নিরসন হবে না, এবং গ্যাসের কার্যকর ব্যবহার বৃদ্ধি করতে পারবো না, উৎপাদনে তার সহায়ক ভূমিকা আসবে না। জনাব নুরুল ইসলাম, আপনার কি মনে হয় আসলে আমরা আমাদের এনার্জি যে প্রয়োজন রয়েছে, জ্বালানি যে প্রয়োজন, সেটা বাড়াতে হলে আসলে আমাদের কোন দিকে নজর দিতে হবে? আসলে আমাদের যে পৃথিবীর কয়টা দেশ মাটির নিচে গ্যাস দিয়ে অর্থনৈতিক উন্নয়ন করেছে? আমাদেরকে অল্টারনেটিভ এনার্জি নিয়ে ভাবতে হবে, আউটসোর্সিং করতে হবে। আপনি দেখেন এলএনজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন এট দিস মোমেন্ট ফর দ্য আউটসোর্সিং এলএনজি। এবং পৃথিবীতে অনেক গ্যাস উৎপাদনকারী দেশ, তাদের কাছে অ্যাবান্ডেন্ট গ্যাস আছে, তারা এলএনজি অর্থাৎ এটাকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আমাদের ওই জায়গায় আমরা এলএনজি টার্মিনাল নিয়ে শুনছি অনেক বছর। আপনি দেখেন এটা একটা বড় ধরনের একটা পরিবর্তন আসবে যদি আমরা এলএনজি টার্মিনালটা করতে পারি। সেটা কি ভায়াবল হবে? এখন অবশ্যই ভায়াবল। देयर इज नो अदर অল্টারনেটিভ। আপনি দেখেন পাওয়ার আপনি কোথায় পাবেন? আপনার মাটির নিচে গ্যাস নেই, আপনাকে তো গ্যাস
অ্যাবান্ডান্ট গ্যাস যাদের আছে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে হবে। আপনাকে ক্রস বর্ডার পাওয়ারে যেতে হবে, যেটা হচ্ছে, যেমন ইন্ডিয়া থেকে আমরা পাশে নিচ্ছি। আজকে আমি একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট পড়ে আসলাম যে আমরা নিম্ন মধ্যায়ের দেশে যাওয়ার পর থেকে ওয়ার্ল্ড ব্যাংক তাদের 5 ইয়ার্স প্ল্যান পরিকল্পনা করছে, তার মধ্যে তারা জোর দিয়েছে কিন্তু ক্রস বর্ডার পাওয়ার কানেকশন এবং কানেক্টিভিটি নিয়ে। আমি যে কথা বলার চেষ্টা করছি, দেখুন আমরা যেভাবে আমাদের গ্যাসটাকে ধ্বংস করেছি, আপনি দেখেন প্রাইভেট ট্রান্সপোর্টে আমরা গ্যাস দিয়েছি সিএনজি, আই হেট ইট, অনেস্টলি স্পিকিং আই হেট ইট। 1 কোটি টাকার একটা জিপ গাড়িতে 300 টাকার আপনি জ্বালানি দিয়ে গাড়ি চালাবেন, এটা কোনো সভ্য জাতি মানতে পারে না। আমি আই রিয়েলি, এবং এখনো অনেক নতুন জায়গায় আমি হাউসহোল্ডে জনপ্রিয়তার নামে বাড়িতে গ্যাস দেওয়ার বিপক্ষের, ঘোর বিপক্ষের। ঢাকার বাইরে অনেক জায়গায় করা হচ্ছে এটা। নট অনলি ঢাকায়, আমার গত 20 বছর আমরা গ্যাসকে যেভাবে আমরা অত্যাচার করেছি গ্যাসের উপর, আমরা 300 টাকার সিএনজি দিয়ে আমরা কোটি টাকার গাড়ি চালানোর ব্যবস্থা করি। দেখেন পৃথিবীতে কোনো সভ্য জাতি প্রাইভেট ট্রান্সপোর্টে সিএনজি ব্যবহার অ্যালাউ করে না। পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ মেইন স্ট্রিমের লোকজন ন্যাচারাল রিসোর্সের বেনিফিটটা পাবে। আজকে যদি পাবলিক ট্রান্সপোর্টে গ্যাস দেওয়া হতো, প্রাইভেট ট্রান্সপোর্ট যারা আমরা গাড়ি চালাচ্ছি গ্যাসের, তাদের প্লাগটা যদি বন্ধ করে দেওয়া হতো, তাহলে বিরাট একটা সাশ্রয় হতো। আপনি হাউস হোল্ডে যেভাবে আমরা 300 টাকা 200 টাকা দিয়ে গ্যাস বার্ন করেছি আনপ্রোডাক্টিভ খাতে, সেখানে মনে করেন যেহেতু টাকার কোনো লিমিট নাই, ওনারা দিয়ে কাপড় চোপড় শুকাচ্ছে। সেই জন্য আমি মনে করি আমাদেরকে যা হবার হয়ে গেছে, এই অভিজ্ঞতা থেকে আমাদেরকে কঠোর হতে হবে। সরকারের কিছু কিছু সিদ্ধান্তকে আমি এখন সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ জনাব সৈয়দ নুরুল ইসলাম এবং ডক্টর শামসুল, আপনাকেও ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।